যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা, ফিলাডেলফিয়ায় 6 আরোহীর প্রাণহানির শঙ্কা, ওয়াশিংটনে 41 মরদেহ উদ্ধার, 28 জনের পরিচয় শনাক্ত। শুল্ক আরোপ ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র কানাডা, জাস্টিন ট্রুডোকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যোগাযোগের পরামর্শ হোয়াইট হাউসের। যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় আরও 3 জিম্মিকে মুক্তি দিল হামাস, বিনিময়ে মুক্তি পাচ্ছে 183 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় আরও 3 জিম্মিকে মুক্তি দিল হামাস। খান ইউনিস থেকে 2 জন ও গাজা সিটি থেকে মুক্তি দেওয়া হয় 1 জিম্মিকে। শনিবার খান ইউনিসে 53 বছর বয়সী ওয়াফার কালদেরন, 34 বছরের ইয়ারদেন বিবাসকে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। গাজা সিটিতে মুক্তি দেওয়া হয় মার্কিন ইসরায়েলি নাগরিক কিথ সিয়াগেলকে। পরে তাদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলে। এই 3 জনের বিনিময়ে মুক্তি পাচ্ছে 183 ফিলিস্তিনি। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত 32 জনকে রেড ক্রসের বাসের রামাল্লায় নেওয়া হয়েছে, সেখানে তাদের বরণ করে নিয়েছেন ফিলিস্তিনিরা। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। প্রথম 3 ধাপে 15 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, বিনিময়ে ছাড়া পান 400 ফিলিস্তিনি কারাবন্দী। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম নেতা হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে স্থানীয় সময় দুপুরে তাদের মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হবে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলছে 2 দফায় সাক্ষাৎ করবেন ট্রাম্প নেতানিয়াহু। বৈঠকে ছাড়াও সস্ত্রীক ডিনারে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। ধারণা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে বৈঠকে। স্পাইওয়্যার দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরক এমন তথ্য জানিয়েছে খোদ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষই। দাবি, ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি প্রায় 100 সাংবাদিক ও বিশিষ্টজনদের অ্যাকাউন্টে নজরদারির চেষ্টা চালানো হয়। মেটা মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এনক্রিপ্টেড চ্যাট সহ গোপনীয়তা রক্ষায় বিশ্বে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বর্তমানে সারা বিশ্বে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা 200 কোটিরও বেশি। তবে হোয়াটসঅ্যাপ ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। নজরদারি সফটওয়্যার স্পাইওয়্যারের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপের উপর নজরদারির চেষ্টা করেছে তেল আবিব। সাংবাদিক, গবেষক এবং বিশ্লেষক সহ শতাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা করে ইসরায়েলি প্রযুক্তি সংস্থা প্যারাগন সলিউশন। এসব ব্যবহারকারীর বেশিরভাগই ইউরোপীয়। অভিযোগ উঠেছে জিরো ক্লিক হ্যাকিংয়ের মাধ্যমে এসব ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার পায়তারা করেছিল সংস্থাটি, যেখানে কোনো ধরনের লিঙ্কে ক্লিক না করে ব্যবহারকারীর ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে স্পাইওয়্যার। যদিও সফলভাবে তা প্রতিহতের দাবি করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয় ওই ব্যবহারকারীদের। প্যারাগন সলিউশনসের সহপ্রতিষ্ঠাতা সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক। সরকারি প্রতিষ্ঠানের কাছে উচ্চমানের নজরদারি ব্যবস্থা বিক্রি করে থাকে তারা, যার মধ্যে উন্নত প্রযুক্তির স্পাইওয়্যার রয়েছে। তবে সন্ত্রাস মোকাবেলার অজুহাতে এসব স্পাইওয়্যারের সাহায্যে দেশে বিদেশে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, এমনকি রাষ্ট্রপ্রধানও হয়েছে তার শিকার। সাধারণত ভেক্টর মেথড ব্যবহার করে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডিভাইসের অ্যাক্সেস নিতে পারে স্পাইওয়্যার। তখন হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড অ্যাপ্লিকেশনের মেসেজও দেখতে পায় হ্যাকাররা। এর আগেও ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয় তেল আবিবের বিরুদ্ধে। এদিকে ওয়াশিংটন ডিসিতে বিমান ও হেলিকপ্টারে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় এখনও চলছে উদ্ধার কাজ। পোটোম্যাক নদী থেকে এখন পর্যন্ত 41টি মরদেহ পাওয়া গেছে, 28 জনের পরিচয় শনাক্ত করা গেছে। শুক্রবার উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ব্ল্যাক বক্স। 2 উড়োজানের মোট 3টি ব্ল্যাক বক্সই পাওয়া গেছে। হেলিকপ্টারে থাকা 3 সেনার সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের কাছাকাছি মাঝ আকাশে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের বিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টারের। 2টো উড়োজানই বিধ্বস্ত হয় পোটোম্যাক নদীতে। এদিকে চতুর্থ দফায় 3 জিম্মি মুক্তির পর খুলে দেওয়া হয়েছে রাফা ক্রসিং। ইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের অন্য দেশে চিকিৎসার জন্য খোলা হয়েছে মিশর ও গাজার মধ্যবর্তী সীমান্ত। এর মধ্যে আহতদের বহনের জন্য গাজায় প্রবেশ করেছে অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে 50 জন করে আহত যোদ্ধা ও বেসামরিকের রাফা ক্রসিং পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এ সময় মানবিক কারণে তাদের সাথে আরও 100 জনকে গাজা ছাড়তে দেওয়া হবে।
এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে মঙ্গলবার। শুল্ক আরোপ ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র কানাডা। আজ থেকেই মেক্সিকো ও চীনের পাশাপাশি প্রতিবেশী কানাডার পণ্যেও আরোপ করছে বাড়তি শুল্ক। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে অটোয়া। তবে গণমাধ্যমে হুমকি ধামকি না দিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সরাসরি ট্রাম্পের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস নিশ্চিত করল, ঘোষণা অনুযায়ী শনিবার থেকেই কার্যকর হচ্ছে সে সিদ্ধান্ত। ফেব্রুয়ারির প্রথম দিনই শুল্ক আরোপের সময় নির্ধারণ করেছিলেন প্রেসিডেন্ট। আমি নিশ্চিত করতে পারি যে শনিবার থেকেই মেক্সিকো ও কানাডার উপর 25% এবং চীনের উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় কানাডা, আর তাই পরাশক্তি ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যদিও তা কি হবে স্পষ্ট করেননি। কানাডার উপর শুল্ক আরোপে এখনো অনড় প্রেসিডেন্ট ট্রাম্প। আমি আসলে জানি না কি হতে যাচ্ছে, তবে আমাদের অবস্থান স্পষ্ট। কানাডার ওপর বাড়তি শুল্ক আরোপ হলে আমরাও জবাব দিতে প্রস্তুত। অবশ্যই যুক্তিসঙ্গত উপায়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দাবি, অবৈধ অভিবাসীদের ঢল ও ফেন্টানিলের মতো মাদকের প্রবেশ ঠেকাতে দেশগুলোর ওপর চাপ বাড়ানোই উদ্দেশ্য। গণমাধ্যমে মন্তব্য না করে এই ইস্যুতে ট্রুডোকে সরাসরি ট্রাম্পের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। তিন দেশ থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ফেন্টানিল প্রবেশ করছে। দক্ষিণ সীমান্তে গত 2 বছরে যে পরিমাণ ফেন্টানিল জব্দ করা হয়েছে তা কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম। এ কারণেই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। মিডিয়ার সামনে উদ্ভট মন্তব্য করার চেয়ে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলাই জাস্টিন ট্রুডোর জন্য বুদ্ধিমানের কাজ হবে। সময় উল্লেখ না করলেও ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত ও রাশিয়ার নেতৃত্বাধীন জোট ব্রিক্সের বিরুদ্ধেও বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন 4 ইউক্রেনীয়। শুক্রবার দেশ দুটির সামরিক বাহিনী জানিয়েছে তথ্য। এদিকে গত এক সপ্তাহে ইউক্রেনের জ্বালানি খাতে অন্তত 7টি বড় ধরনের ড্রোন হামলার দাবি রাশিয়ার। এছাড়াও ইউক্রেনের সামরিক সরঞ্জাম, অস্ত্রাগারেও হামলা চালানোর দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। এছাড়াও গত এক সপ্তাহে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ফ্রান্সের তৈরি 2টি হ্যামার গাইডেড এরিয়াল বোম, যুক্তরাষ্ট্রের তৈরি 31টি হাইমার্স রকেট এবং 592টি মানুষবিহীন আকাশযান ধ্বংসের দাবি করেছে মস্কো। ভেনেজুয়েলার কারাগারে বন্দী 6 মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে নিকোলাস মাদুরো প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রিচার্ড গ্রেনেলের কারাকাস সফরে হয় এই বিষয়ক সমঝোতা। তবে কি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কে বরফ গলছে? নিকোলাস মাদুরো দুদেশের মধ্যে নতুন সূচনার প্রত্যাশা জানালেও অস্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ভেনেজুয়েলান অভিবাসী এমনকি অনুপ্রবেশকারীদের নিয়ে তিনি সুর নরম করলেও মাদুরোকে স্বীকৃতি না দেওয়ার অবস্থান থেকে সরবে না যুক্তরাষ্ট্র, নিশ্চিত করেছে হোয়াইট হাউস। শুক্রবার ভেনেজুয়েলা সফরে যান মার্কিন প্রতিনিধি রিচার্ড গ্রেনেল, যা ছিল অনেকটাই চমক। কারাকাসে প্রেসিডেন্সিয়াল প্যালেসে সাক্ষাৎ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে। এর পরপরই মুক্তি দেয়া হয় দেশটির কারাগারে বন্দী 6 মার্কিনীকে। ঝটিকা সফর শেষে মুক্তিপ্রাপ্তদের নিয়ে দেশে ফিরে যান রিচার্ড। মাদুরো রিচার্ডের মধ্যে কি কথা হয়েছে স্পষ্ট নয়, তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের গলায় সন্তুষ্টির সুর। যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্টকে বরাবর গালাগাল করা মাদুরো এখন ওয়াশিংটনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন সূচনার প্রত্যাশা করছেন। মার্কিন প্রতিনিধি রিচার্ড গ্রেনেলের সাথে বৈঠক ইতিবাচক ছিল। প্রাথমিকভাবে কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছেছি, সেগুলো পূরণ হলে নতুন ইস্যুতে আলোচনা হবে। আশা করছি দুদেশের এবং পুরো অঞ্চলের স্বার্থে পুরো সমঝোতা হবে। নিশ্চিত করতে পারি যেসব বিষয়ে আলোচনা হয়েছে কার্যকরে যোগাযোগ অব্যাহত রাখব। এমন সময় রিচার্ড গ্রেনেলের কারাকাস সফর, যখন অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তোড়জোড় চলছে যুক্তরাষ্ট্রে। জো বাইডেনের আমলে টেম্পোরারি স্ট্যাটাস প্রোগ্রাম টিপিএস এর আওতায় সুরক্ষা পাওয়া 6 লাখ ভেনেজুয়েলানো আছে তালিকায়। অবশ্য তাদের বিষয়ে সহানুভূতির স্বরে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট মাদুরোর একজন বড় বিরোধী আমি। আমাদের সাথে ভালো আচরণ করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভেনেজুয়েলার মানুষের সাথে খুব বাজে আচরণ করেছেন। এখানে ভেনেজুয়েলান ভোটারদের 92% সমর্থন আমি পেয়েছি। এখন অবৈধদের নিজ দেশে কিভাবে নিরাপদে ফেরত পাঠানো যায় সে বিষয়টি দেখছি। ভেনেজুয়েলা পরিস্থিতির উন্নতিতে কি করা যায় ভাববো। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পরও রিচার্ড গ্রেনেলের ভেনেজুয়েলা সফর নিয়ে সমালোচনাও চলছে যুক্তরাষ্ট্রে। বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক রিপাবলিকান নেতাও। যদিও হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই সফরের অর্থ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বীকৃতি দেয়া নয়। গত বছর জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দাবি করেন নিকোলাস মাদুরো। নানা রাজনৈতিক টানাপোড়েনের পর গত মাসে তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন মাদুরো। যদিও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। ডরোথি তেলস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ার সঙ্গে বড় ধরনের চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প জানান পুতিনের সাথে তিনি কথা বলতে যাচ্ছেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হতে যাচ্ছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। যদিও ট্রাম্পের দাবি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বাইডেনের শাসনামলে তলানিতে ঠেকেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক, তবে ট্রাম্প বরাবরই ইউক্রেন যুদ্ধের বিরোধী। ভ্লাদিমির পুতিনও নতুন প্রেসিডেন্টের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে আটক ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্যের বিচার শুরু হয়েছে। সংবেদনশীল সামরিক স্থাপনা তথ্য সহ গুরুত্বপূর্ণ নথির ছবি, ভিডিও তেহরানের কাছে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিস্ফোরক এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। বলা হচ্ছে অর্থের বিনিময়ে এ কাজ করেছে এই 2 আইডিএফ সদস্য। 21 বছর বয়সী সাবেক 2 ইসরায়েলি সেনা সদস্য ইউরি ও জর্জি আইডিএফে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন তারা, তবে এখন কারাভোগ করতে হচ্ছে তাদের। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এই 2 আইডিএফ সদস্যকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুক্রবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। গুপ্তচর বৃত্তি ছাড়াও ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয় অর্থের বিনিময়ে তেহরানের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন ওই 2 আইডিএফ সদস্য। বিভিন্ন সময়ে ইসরায়েলের সংবেদনশীল নানা সামরিক স্থাপনার ছবি ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছেন তারা। শুধু তাই নয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হয় তেহরানে। বলা হচ্ছে এসব গুপ্ত অ্যাসাইনমেন্টের বদলে হাজার হাজার ডলার পেয়েছেন ওই 2 আইডিএফ সদস্য। কয়েক বছর ধরে অর্থের বিনিময়ে সাধারণ ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে জোর তৎপরতা চালাচ্ছে ইরান। গেল ডিসেম্বরেও গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 ইসরায়েলিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গেল বছরের অক্টোবরে নেভাতিম ও রামাত ডেভিড বিমান ঘাঁটিসহ সামরিক স্থাপনার ছবি তোলার দায়ে 7 ইসরায়েলিকে গ্রেফতার করে তেল আবিব। আবারও বিমান দুর্ঘটনা হলো যুক্তরাষ্ট্রে। শুক্রবার ফিলাডেলফিয়ার আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। বিমানটির মালিক প্রতিষ্ঠানের সংখ্যা, পাইলট সহ 6 আরোহীর সবার মৃত্যু হয়েছে। জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স জানায় দুর্ঘটনার সময় বিমানটিতে ছিলেন 4 ক্রু, 1 রোগী এবং তার নার্স। স্থানীয় সময়ে সন্ধ্যা 6টা নাগাদ রুজভেল্ট শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি। পতনের পরপরই ঘটে বিস্ফোরণ, আগুন ধরে যায় বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে। লেয়ারজেট 55 বিমানটি ফিলাডেলফিয়া থেকে মিসৌরির উদ্দেশ্যে রওনা করে 4 মাইলেরও কম দূরত্ব পাড়ি দেওয়ার পর বিধ্বস্ত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাসি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভুল। দাবি, যে কোনো হামলা তাৎক্ষণিক জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে তেহরানের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর উত্তেজনা বেড়েই চলেছে তেহরান ওয়াশিংটনের মাঝে। ইরানের শঙ্কা, ট্রাম্পের দ্বিতীয় আমলে ইসরায়েলকে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়াও আরও নিষেধাজ্ঞা আসতে পারে খামেনি প্রশাসনের ওপর।